শুভেচ্ছা। আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আল্লাহ রাব্বুল আলামিনের রশের মেমারিতে এই গরমের কারণে মাহদিল মুহতারাম আমিরে জামাত চিরাই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। অসুস্থ হয়ে বসে বসেই বক্তব্য রাখলেন জামায়াতে আমির। সোহরাওয়ার্দীর সমাবেশে সারা দেশের নেতাকর্মীদের বিপুল উপস্থিতি। লড়াই হবে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে। যদি বস্তাপটা পুরানা সবকিছুই টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তাপচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান। চিকিৎসা শেষে বাসায় ফিরলেন জামায়াতের আমির। স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে মির্জা ফখরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সরকারের একটি অংশ নির্বাচন পিছিয়ে দিতে চায় কিনা প্রশ্ন তারেক রহমানের। নৃশংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সাহসী ভূমিকা রাখার পরামর্শ। বান্দরবানে এনসিপির পদযাত্রা, কক্সবাজারের পথসভায় বিচার ও সংস্কার ইস্যুতে ঐক্যের আহ্বান। বিষোদাগারের অভিযোগে পথ রোধ করল সালাউদ্দিন সমর্থকরা। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আরও 119 জন গ্রেফতার। বিধিনিষেধ শিথিলে অনেকটাই স্বাভাবিক জনজীবন। রাত 8টা থেকে আবারও কারফিউ। রংপুরে ফিলিং স্টেশনে সংস্কারের সময় ভয়াবহ বিস্ফোরণে একজন নিহত, আহত অন্তত 12। ক্ষতিগ্রস্ত আশপাশের স্থাপনা সহ কয়েকটি যানবাহন। যখন পাম্পটা বিস্ফোরণ হয় তখন এখানকার সিকিউরিটির যে দায়িত্বে ছিল তার অবস্থা আশঙ্কাজনক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। পূর্বের বস্তাপচা নীতি দিয়ে আবারও বাংলাদেশকে গড়তে চায় একটি দল, তবে সেই নীতি বাস্তবায়ন হতে দেবে না জামায়াতে ইসলামী। দলটির জাতীয় সমাবেশে এমন মন্তব্য করেছেন আমির ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে দুদফা অসুস্থ হয়ে পড়েও বক্তব্য শেষ করে জামায়াতে আমির বলেন, দল নির্বাচনে জয়ী হতে পারলে দুর্নীতির মূলোৎপাটন করা হবে। সমাবেশে অংশ নেওয়া অন্যান্য দলের নেতারা বলেন, মুজিববাদী ভারতপন্থী রাজনীতি বাংলাদেশে আর চলতে দেয়া হবে না, মেনে নেওয়া হবে না ভারতীয় আগ্রাসন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেলা 2টায় শুরু হওয়ার কথা ছিল জামাতে ইসলামীর জাতীয় সমাবেশ। তবে সকালেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এই উদ্যান সহ আশপাশের সড়কগুলো। বেলা 2টার পরপরই বক্তব্য শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এ সময় তারা বলেন, শুধু ক্ষমতার পালাবদলের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর সহ প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করতে হবে। এই মুজিববাদের প্রশ্নে, এই স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয় আবার ফ্যাসিবাদ আসবে, আবার আপনাদেরকে এই ফ্যাসিবাদ সরানোর জন্য আবার জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষের থেকে যে 7 দফা দাবি করা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিন্তা ভাবনা পর্যালোচনা করে দেখেছে এটা দেশের জন্য মঙ্গল। সমাবেশে জামাতের নেতারা বলেন, নতুন বাংলাদেশ গড়তে একটি দল একমত হচ্ছে না, তবে সংস্কার ব্যর্থ হলে দেশের মানুষ তার জবাব দেবে বলে মন্তব্য করেন। ইসলামী শক্তির উপরে যে অত্যাচার, জুলুম, নিপীড়ন হয়েছে তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসলে কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ, তাহলে যারা চান না তাদের মতলব আছে। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, জামাত ক্ষমতায় আসলে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজির মূলোৎপাটন হবে। এ সময় জুলাই যোদ্ধাদের তুচ্ছ তাচ্ছিল্য করে যারা কথা বলেন তাদের এ থেকে বিরত থাকার আহ্বান জানান। যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়া, তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না করে, শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে,
অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছতাচ্ছিল্য না করে, অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না বলি। বক্তব্যের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। একটু সুস্থ হয়ে আবারও বক্তব্য শুরু করেন। বলেন, পূর্বের বস্তা পচা নীতিতে দেশ চালাতে চাই একটি দল, তবে তা বাস্তবায়ন হতে দেয়া হবে না। এতগুলা মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বস্তা পচা পুরানা সবকিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান, ফ্যাসিবাদ যেন আবার মাথা চাড়া দিতে না পারে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপস্থিত নেতারা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামাতে ইসলামীর জাতীয় সমাবেশ, যে সমাবেশে গুরুত্ব পেয়েছে সংস্কার। বক্তারাও বলছেন, সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না বাংলাদেশে। আর নেতাকর্মীরা বলছেন, জামাত নেতৃবৃন্দ দেওয়া নির্দেশনা পৌঁছে দেওয়া হবে তৃণমূলের সব পর্যায়ে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। অসুস্থ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এ সময় তিনি বলেন, অসুস্থতার কারণে মনের কথা পুরোপুরি বলতে পারেননি। হাসপাতালে জামায়াতের আমিরকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এ সময় মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক শিষ্টাচার হিসেবে তারেক রহমানের নির্দেশে জামায়াতের আমিরকে হাসপাতালে দেখতে যান। দেশের বর্তমান প্রেক্ষাপটে জামায়াতের আমিরের সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব। হাসপাতালে জামায়াতে আমিরের চিকিৎসার খোঁজ খবর নেন প্রেস সচিব। নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের সুস্থতা কামনা করেন তিনি। আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ যেন পুনর্বাসনের সুযোগ না পায় সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের কোনো একটি অংশের সহযোগিতায় কেউ কেউ উদ্দেশ্যমূলকভাবে বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায় কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। রাজধানীর কৃষিবিজ্ঞান ইনস্টিটিউশনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের স্মরণ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বীর শহীদদের স্মরণে জুলাই যোদ্ধাদের নিয়ে এই আলোচনা সভার আয়োজক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, যেখানে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পরবর্তীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপেক্ষা করা হয়েছে। বিএনপি সিনিয়র নেতারা বলেন, গণতন্ত্র উত্তরণের পথে সবাইকে সজাগ থাকতে হবে। কথা বলেন জামায়াতের সমাবেশ নিয়েও। 16-17 বছর মিছিলের অবস্থা পাই না, আমি পারি রাস্তার পাশে, ভালো লাগে না, একটু দেখি না কারা যায়। তো খবর নিলাম যে ওখানে আওয়ামী লীগের ভালো ভালো মিছিল যাচ্ছে। গতকাল দেখলাম আরেকটা দলের পথযাত্রা, কি পদযাত্রা না, পদযাত্রা কোনো মিছিল, ওখানেও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখা গেছে, ছবি আসছে। গণতন্ত্রের উত্তরণের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সাম্প্রতিক সময়ের কিছু নৃশংস ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচন নিয়ে সরকারের একটি অংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না জনমনে জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা রাজনৈতিক দলগুলোর প্রতি, আন্দোলনরত দলগুলোর প্রতি আহ্বান। সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখার পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই। কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে
সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন। এ সময় তারেক রহমান জুলাই অভ্যুত্থানে বিএনপি ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেন। ফ্যাসিস্টের পতন নিশ্চিত করতে বিএনপি সহ দেশের সকল গণতান্ত্রিক দলগুলোর পরিকল্পনা এবং কৌশল অবলম্বন করেছিল দলগুলো। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে বিলম্ব করায় সংগঠিত হবার সুযোগ পাচ্ছে গণ অভ্যুত্থান বিরোধী শক্তি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের প্রশ্নে কোনো ছাড় দেবে না বিএনপি। সভায় অন্যান্য রাজনৈতিক দলের নেতারা অভ্যুত্থানের লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বাংলাদেশের জাতীয় ঐক্যের এক ঐতিহাসিক মুহূর্ত ছিল জুলাই গণঅভ্যুত্থান। দলমত নির্বিশেষে নতুন বাংলাদেশের স্বপ্নে রাস্তায় নেমেছিল দেশের মানুষ। কিন্তু অভ্যুত্থানের 1 বছর পর সে ঐক্য আর স্বপ্ন পূরণের পথে কতটা এগিয়েছে বাংলাদেশ? শনিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। লড়াই করে মানুষকে সংগঠিত করে আহ্বান করেছিলাম। অনুষ্ঠানে উপস্থিত হন গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। অভ্যুত্থানের পরে তাদেরকে দায়িত্ব দিয়েছিল 11 মাসে। যদি আপনি বলেন যে 10-এর মধ্যে তাদেরকে কত দিবেন, আমি 4-5 দেব তাদেরকে। 24-এর অভ্যুত্থানকে একক কোনো দলের কাছে বন্দী না রেখে ফেসিবাদ বিরোধী সকল পক্ষ সকলের মধ্যে সমভাবে ধারণ করে আমরা আমাদের লক্ষ্যকে অর্জন করতে সামনের দিকে অগ্রসর হতে পারব। এ সময় তারা তুলে ধরেন জুলাই অভ্যুত্থান ও আন্দোলন পরবর্তী বাংলাদেশের চাওয়া পাওয়ার কথা। বলেন, লড়াই ছিল বৈষম্য আর ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের। রাষ্ট্র গণতান্ত্রিক করতে হলে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি লাগবে, সেটা এই আন্দোলনের মধ্যে লক্ষ্য হিসাবে সামনে এসেছিল। কোনো তালবাহারের তো দরকার নাই। রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনের সাথে আলোচনা করে যেখানে ন্যূনতম একমত হব, তার উপরে ভিত্তি করে জাতীয় সমঝোতা সনদ স্বাক্ষর করব। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে টালবাহানার জন্যই গণঅভ্যুত্থান বিরোধী শক্তি সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো ঘোরাতে হচ্ছে এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে সেই গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য কাজ শুরু করেছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সমস্যার সমাধান মিলবে বলেও মনে করেন বিএনপি মহাসচিব। সরকারকে আহ্বান করব, অযথা বিলম্ব সৃষ্টি না করে সমস্যাগুলোকে চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন, কথা বলে সেই সমস্যা শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান। সেটাই বোধহয় একমাত্র পথ। দেশে যেন আর ফ্যাসিবাদের সৃষ্টি না হয় সে বিষয়ে সবাই সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। গণতন্ত্রই আমরা চাই। মানুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে কক্সবাজার থেকে বান্দরবান যাওয়ার পথে চকরিয়ায় স্থানীয় বিএনপি নেতাদের বিক্ষোভের মুখে পড়ে এনসিপির পদযাত্রা। বিকেল 4টায় চকরিয়া উপজেলা সদরের জনতা মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়ির বহর আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় কক্সবাজার জেলার সীমানা পার করে দেওয়া হয়েছে। এর আগে কক্সবাজার জেলা শহরে আয়োজিত জনসভায় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছেন, ঘের দখল করছেন, মানুষের জায়গা জমি দখল করছেন, চাঁদাবাজি করছেন। এই বক্তব্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে উল্লেখ করায় জেলাব্যাপী বিক্ষোভ মিছিল করছেন দলটির নেতা কর্মীরা। আমরা যদি কিছু করতে চাই আমরা গণতান্ত্রিক উপায়ে করব। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করি। এনসিপি রাজনৈতিক দল হতে চাচ্ছে, এখনো নিবন্ধন পায়নি। ওনাদেরকে আমরা আহ্বান জানাবো, ওনাদের বক্তব্য যেন শালীন হয়, সুন্দর হয় এবং রাজনৈতিক হয়। এর আগে কক্সবাজারে পথসভায় নাহিদ ইসলাম বলেন, এনসিপি গোপালগঞ্জে যুদ্ধ করতে যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকে সতর্ক থাকলে ওই পরিস্থিতি তৈরি হতো না বলে যমুনা নিউজকে জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
কক্সবাজারের পথসভায় তিনি বলেন, কে পিআর বোঝে কে বোঝে না সেজন্য সংস্কার আটকে থাকবে না। রাতে এনসিপির পদযাত্রা যায় বান্দরবানে। চকরিয়ায় এনসিপির গাড়িবহরে হামলার কথা উল্লেখ করে নেতাদের অভিযোগ, দেশে নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। নাহিদ হোসেনের ক্যামেরায় বান্দরবান থেকে জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার ১৯তম দিন পর্যটন নগরী কক্সবাজারে। জেলার বাস টার্মিনাল থেকে শুরু হয় পদযাত্রা। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পদযাত্রায় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। র্যালি চলাকালে যমুনা টেলিভিশনকে নাহিদ ইসলাম জানান গোপালগঞ্জ অভিজ্ঞতার কথা। এখানে তো আমরা আসলে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করতে যাইনি, ফলে নিয়মতান্ত্রিকভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে বলেছেন, তারা যদি আরো সক্রিয় হতো তাহলে আসলে এই পরিস্থিতি তৈরি হতো না। সেনাবাহিনীর এপিসিতে করে নিরাপদে গোপালগঞ্জ থেকে ফেরা নিয়ে আলোচনা সমালোচনার বিষয়েও কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে ঠিক যেভাবে ডিরেকশন দিয়েছে, আমরা সেভাবে সেখানে গিয়েছি, সেভাবে সেখান থেকে বের হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে ডিরেকশন, যেই রুটে যেই প্রক্রিয়া আমাদেরকে যেতে এবং বেরোতে বলছে, আমরা কিন্তু তাদের কথাই শুনেছি। পদযাত্রা পৌঁছায় জেলার পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে। সেখানে পথসভায় যোগ দেন নাহিদ, হাসনাত, জারা, পাটোয়ারিরা। আমরা আগে দেখেছি নির্বাচনের মধ্যে একটা দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে, ফলশ্রুতিতে তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নাই, কিন্তু এই নির্বাচন যদি হতে হয় তাহলে আগের নিয়মে হওয়া যাবে না। আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। নাহিদ ইসলাম সেখানে বলেন, বিচার আর সংস্কার ইস্যুতে সবগুলো দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি। জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। উচ্চ কক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। রাতে এনসিপির পদযাত্রা যায় বান্দরবানে। সেখানে নানান জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতির কথা বলেন নেতারা। চকরিয়ায় এনসিপির গাড়িবহরে হামলার কথা উল্লেখ করে নাহিদ ইসলামের অভিযোগ, দেশে নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। জনগণ যে অগণতন্ত্রের বিরুদ্ধে, যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণ অভ্যুত্থানে করে নেমেছিল, ইনশাল্লাহ সামনের দিনেও যদি ভয়ের সংস্কৃতি কেউ তৈরি করতে চায়, জনগণ আবারও রাজপথে নামবে। বান্দরবনে আমরা কোনো জাতি পরিচয়ের ভিত্তিতে নিপীড়ন কিংবা বিভাজন মেনে নেব না। বান্দরবনের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা যেই ইনসাফের উন্নয়ন, সেই উন্নয়ন পৌঁছে দিতে চাই। আখলাকুস সাফা, যমুনা নিউজ, বান্দরবান। কক্সবাজারে এনসিপি নেতাদের বিরূপ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে স্থানীয় জনতা। এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিষয়টি জানতে পেরে এনসিপি নেতাদের নিরাপদে চকরিয়া পার করার উদ্যোগ নেন তিনি। কক্সবাজারে একটা অনুষ্ঠান ছিল যে কোনো একটা দলের, তো ওখানে আমাকে কষে গালিগালাজ করেছে, সেটা একটু মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে, তারা প্রতিরোধ করতে চেয়েছে। এগুলো কিভাবে সামলায়, উদ্দেশ্য বিভিন্ন রকমের আমরা বুঝতে পারি, কিন্তু এরপরে আমার এলাকা দিয়ে ক্রস করার কথা ছিল, সেখানে কোনো রকমে শান্তিপূর্ণভাবে যাতে ক্রস করা যায় সেই ব্যবস্থা এখানে বসে বসেই করতে হয়েছে। তারপরে এখন ঢাকাতে যে অনুষ্ঠান চলছে সেটা ফলো আপ এবং করা, বলছে কেন আমাদের কেউ যায়নি, তা আমাদের দাওয়াতই দেয়নি, যাবে কিভাবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, প্রধান উপদেষ্টার দেয়া সময়ের মধ্যেই ভোট হবে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
টেডেক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেস সচিব আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটি আগে নিশ্চিত করা হবে। সবার জন্যই থাকবে লেভেল প্লেইং ফিল্ড। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবার ভালো ভোট হবে বলেও আশা করেন তিনি। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে প্রেস সচিব বলেন, এ বিষয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো আন্তরিকতার সাথে আলোচনা করছে। আয়োজনে ফটোগ্রাফার জুবায়ের কাউলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেল এইচ খান, গায়ক আসিফ আকবর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে। 8টা বিষয়ে অলরেডি কনসেনসাস এসেছে, 7টা বিষয়ে কথাবার্তা হচ্ছে, আর 3টা বিষয়ে এখনও সেরকম কথা হয়নি। বাট আমরা মনে করি এই প্রত্যেকটা বিষয়েই খুব ভালো একটা কংক্রিট রেজাল্ট আসবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের অভিযোগে আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপির সহযোগী সংগঠনগুলো। কয়েক জায়গায় সড়ক অবরোধ করেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানান নেতাকর্মীরা। দাবি করেন একটি পক্ষ ষড়যন্ত্র করছে, তাই দ্রুত সময়ে নির্বাচনের তাগিদ দেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অপপ্রচার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জ, রূপগঞ্জে এই জনস্রোত। রূপসী কাঞ্চন সড়কে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ করেন যুবদলের নেতাকর্মীরা। পরে প্রেস ক্লাব মাঠে হয় প্রতিবাদ সভা। বক্তারা বলেন, জিয়াউর রহমানের অবদান অস্বীকারীরা শুধু ইতিহাসকে বিকৃত নয়, দেশের মানচিত্র ও স্বাধীনতাকেও অস্বীকার করে। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে বগুড়াতেও। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির নেতাকর্মীরা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আজকে যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে কটূক্তি করে, আমরা বলতে চাই যারা স্বাধীনতায় বিশ্বাস করে না। আশুলিয়াতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা তাঁতি দলের নেতাকর্মীরা। বলেন, যারা জনগণের নেতৃত্বকে ভয় পায় তারাই তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য প্রত্যাহার না করলে আমরা আরো কঠিন কর্মসূচি গ্রহণ করব। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতির বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ মন্তব্য বক্তব্য আলোচনা করা হয়, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মহানগর ছাত্র দলের নেতাকর্মীরা। নেতারা বলেন, ৭১-এর মতোই একটি পক্ষ ষড়যন্ত্র করে চলেছে। টাঙ্গাইল ও জয়পুরহাটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। গণতন্ত্র রক্ষায় দ্রুত নির্বাচনের তাগিদ উঠে আসে নেতাদের কণ্ঠে। অভিযোগ করেন, তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করার পায়তারা চলছে। এছাড়া চাঁদপুর, লালমনিরহাট, ঝালকাঠি সহ দেশে বিভিন্ন জেলায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় নতুন করে গ্রেফতার করা হয়েছে আরও ১১৯ জনকে। দিনভর কারফিউ শিথিল থাকায় অনেকটাই স্বাভাবিক জেলার সার্বিক পরিস্থিতি। তবে রাত ৮টা থেকে কাল ভোর ৬টা পর্যন্ত আবারও বলবৎ থাকবে কারফিউ। এদিকে চিরুনি অভিযানের কারণে গ্রেফতার আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে। শনিবার সারাদিনের জন্য শিথিল কারফিউ, তাই সাপ্তাহিক ছুটির দিনেও সকাল থেকেই খুলে বসেছেন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। ৩ দিন পর ঘর থেকে বের হয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গোপালগঞ্জ শহরের মানুষ। প্রাণ চাঞ্চল্য ফিরেছে সর্বত্র। আজকের অবস্থাটা স্বাভাবিক ভালো। শনিবার তো আমাদের মার্কেট বন্ধ থাকে শনিবার দিন গোপালগঞ্জ, সেই তুলনায় কেনাবেচা খারাপ না, ভালো। মানুষ টুকটাক চলাফেরা করতেছে এবং দোকানপাট আস্তে আস্তে খুলতেছে। কারফিউ না থাকলেও শহর জুড়ে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নতুন করে সংঘাতের শঙ্কা কেটেছে জনমনে। দিনে স্বাভাবিক চলাফেরা থাকলেও ভর করেছে গ্রেফতারের আতঙ্ক। ওইখান থেকে মানুষজনকে ধরে নিয়ে যাচ্ছে। সবাই তো দোষী না, আর সবাই আপনার যে সব দলের প্রতি অন্তর্ভুক্ত না। আমরা চাই যে দেশের মধ্যে যে সরকারই আসুক সাধারণ জনগণের দিকে তাকায়। অনেক আতঙ্কেই কাটছে বিভিন্ন নিউজ দেখে। তো আজকে সকালে আবার গ্রামের বাড়িতে যাচ্ছি, আতঙ্ক নিয়েই যাচ্ছি। এলাকায় সবাই আতঙ্কেই আছে অনেক।
অব্যাহত রয়েছে পুলিশের চিরুনি অভিযান। শনিবার নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে 119 জনকে। এ নিয়ে 3 দিনে গ্রেফতারের সংখ্যা গিয়ে দাঁড়ালো 283 জনে। বুধবারের সংঘাত সহিংসতার ঘটনায় গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া থানায় দায়ের করা পৃথক 3 মামলায় আসামি প্রায় 1,500। বুধবারের সহিংস ঘটনা এবং এর পরে উদ্বুদ্ধ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গোপালগঞ্জের এসব শ্রমজীবী মানুষ। তারা বলছেন অবস্থার উন্নতি হচ্ছে, এটি তাদের জন্য স্বস্তিদায়ক, কিন্তু খুব দ্রুতই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চান তারা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, গোপালগঞ্জ। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। গোপালগঞ্জে নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত হয়নি, প্রয়োজন হলে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে, একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আরেকজনের মরদেহ ময়নাতদন্ত হচ্ছে। এদিকে 3rd টার্মিনাল কবে চালু হবে তা নিয়ে কোনো তথ্য জানাতে পারেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, 3rd টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনের জনবল কেমন লাগবে তা দেখতে পরিদর্শন করেন তিনি। খুলনায় রহস্যজনকভাবে 5 জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি একজন। হতাহতরা সবাই খুলনা নগরীর বয়রা এলাকার বাসিন্দা ও ভাড়াটিয়া। পুলিশ জানায়, স্থানীয় একটি হোটেলে বসে এই 5 জন মদ পান করছিল। অতিরিক্ত মাত্রায় বিষাক্ত মদ পান করে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। নিহতরা হলো গৌতম কুমার বিশ্বাস, সাবু, বাবু, তোতা ও সাজ্জাদ। আইসিইউয়ে ভর্তি আছেন সোনু নামের একজন। অতিরিক্ত মদ্যপানের কারণেই এই 2 জনের মৃত্যু হয়েছে এবং আমাদের যে ছিল গৌতম, সেও মারা গেছে এবং আরেকজন যার হোটেলে বসে মারা গেছিল তার নাম তোতা, তোতাও মারা গেছে। রংপুরে একটি ফিলিং স্টেশনে মেরামতের সময় ঘটল ভয়াবহ বিস্ফোরণ। এতে 1 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বাড়িঘর ও দোকানপাট সহ বেশ কিছু যানবাহন। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। যেন যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকা। ফিলিং স্টেশনে বিস্ফোরণের পর এমনই ভীতিকর চিত্র। ক্ষতিগ্রস্ত আশপাশের স্থাপনাও। রংপুর নগরীর সিও বাজার এলপিজি ফিলিং স্টেশন। শনিবার দুপুরে সেখানে চলছিল সংস্কার কাজ। হঠাৎ ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলেই নিহত হন সেলিম নামে একজন। আহতদের নেওয়া হয় হাসপাতালে। এটা শব্দ হইলো, হওয়ার পর দেখেছি 2টা নাইট ক্রস, গ্লাস ভাঙি 2টা মেয়ে উড়ে এই পাশে চলে গেল। তো এই পাম্পেই না, আশেপাশের যত বিল্ডিং, সদর উপজেলা আরো অফিস, এখানেও কয়েক কোটি টাকার মালের ক্ষয়ক্ষতি হয়েছে। মালিক নিজে উপস্থিত ছিল, ওনার ম্যানেজার ছিল, আর কর্মচারী যে 3-4 জন ছিল, এই টোটালি হচ্ছে 7-8 জন। এরাই হতাহত, এখন এরা মেডিকেলে অ্যাডমিট আছে। বিস্ফোরণের পর উড়ে যায় কূপের পাটাতন। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের বেশ কিছু বাসাবাড়ি ও দোকানপাট। পাশেই মহাসড়ক থাকায় অন্তত 30টি মাইক্রো ও বাসেরও ক্ষতি হয়েছে। আমাদের পাম্পের সাথেই বাসা। আমার আব্বা গুরুতর আহত হয়েছে, তার মাথায়, হাতে, পায়ে সবখানে গ্লাস ভেঙে ঢুকে গেছে। আশেপাশের বাড়ি ঘর, বিল্ডিং, আমাদের আসবাবপত্র, জিনিস, ভাগ্যিস যে বাসার আমরা মানুষগুলো ঘরে না থাকলে 2টা মানুষ আমাদেরকে উড়িয়ে নিয়ে যাইতো। ফায়ার সার্ভিসের ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বিস্ফোরণ। এতে মালিক পক্ষের গাফিলতি আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। সেন্টারের যে স্থাপনা আছে কিছু ক্ষতিসাধন হয়েছে, আশপাশে কিছু বাড়িতে গ্লাস জাতীয় ক্ষতিসাধন হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আমরা এই বিষয়টি তদন্ত করছি, তদন্ত করে বলতে পারবো। এটা গ্যাসের চাপের কারণে বিস্ফোরণ করছে। মেরামত করতেছিল, প্রায় 100 ধরে বন্ধ আছে। ভাগ্য একটা ভালো যে গ্যাস ছিল না, গ্যাস থাকলে পুরো এলাকায় অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়তো। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। নগরীর সিও বাজারবাসী আজ যেন বড় ধরনের একটি যুদ্ধের কম্পন দেখল, যা এখনো কানে বাজছে তাদের দাবি, এই গ্যাস কূপটিতে যদি গ্যাস থাকতো তাহলে বড় ধরনের জীবনহানির শঙ্কা ছিল আজ। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও সম্প্রতি নির্মিত ডকুমেন্টারিতে তা উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, এই ডকুমেন্টারির মাধ্যমে গুপ্ত ইতিহাস রচনার
অপচেষ্টা করা হয়েছে। সন্ধ্যায় বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, ডকুমেন্টারিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শহীদ পরিবারের সদস্যদেরও উপেক্ষা করা হয়েছে। 18 জুলাইয়ের আয়োজনে 8.5 কোটি টাকা খরচের খাত নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। এই অর্থ কোথায় কিভাবে খরচ হলো তা তারা জানতে চান। বলেন, ওই আয়োজনে অংশগ্রহণকারীদের অবমূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি খাবার ও নিরাপত্তার অব্যবস্থাপনার কারণে অনেকে আতঙ্কিত ছিলেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। শুরু থেকে শেষ পর্যন্ত এই আন্দোলনটাকে চালিয়ে নিছে এই মেইন স্টেক হোল্ডারদের বেশিরভাগেরই নাম আসে নাই। শুধুমাত্র নামেই আয়োজক কমিটিতে রাখা হয়েছে, আমাদের আর কোনো কিছুতেই জানানো হয়নি। তো সেই প্রশ্নটার জবাব আমরা চাই। এই 8.5 কোটি টাকা খরচ করে তারা এত অব্যবস্থাপনামূলক প্রোগ্রাম কিভাবে করে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা বেঁচে থাকতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কেউ বিকৃতি করতে পারবে না। সুনামগঞ্জের বড়পাড়া এলাকায় 1 মাসের বাসা ভাড়া দিতে দেরি হওয়ায় 6 মাসের শিশুসহ ভাড়াটিয়া স্বামী স্ত্রী ও সন্তানদের তালাবদ্ধ করে আটকে রাখেন ভবন মালিক। অবরুদ্ধ থাকার কয়েক ঘন্টা পর 999-এ ফোন পেয়ে তাদেরকে উদ্ধার করে পুলিশ। বাসার মালিকের এমন অমানবিক কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন প্রতিবেশীরা। ঘরের বাইরে থেকে তালা, ভেতরে 6 মাসের শিশুসহ 3 সন্তান এবং স্বামী স্ত্রী বন্দী, আর ঘরের বাহিরে 7 বছরের ছেলের অপেক্ষা। সুনামগঞ্জ শহরের বড়পাড়া এলাকার শ্যামলী 1 নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। চলতি মাসের বাসা ভাড়া দিতে দেরি হওয়ায় এমন কাণ্ড ঘটান বাড়ির মালিক। গ্যাস আছে, কারেন্ট আছে, একটা দুর্ঘটনা আমাদের। আমার কাছে 1 মাসের ঘর ভাড়া পাই, কথা ছিল 15 তারিখ দেওয়ার কথা, এখন আমি দিতে পারছি না যে কোনো কারণে। আমি বলছি ভাই আমি তো 1 তারিখে যাই মিডিয়া, তারপর আমি 1 তারিখে 2 মাসের ঘর ভাড়া দেন যাই মিডিয়া। আমি ঘরে ঢুকতেছি না, ঘর তারা মারছে মালিক, আর দিন ধরে ভাত খাদ্য করে ভাত খাইছি না। ভুক্তভোগী অটোরিকশা চালক গেল 7 মাস ধরে মতিউর রহমানের বাসায় ভাড়া থাকেন। নিয়মিত বাসা ভাড়া পরিশোধ করলেও অসুস্থতার কারণে চলতি মাসের ভাড়া 5,000 টাকা দিতে পারেননি। তাই বাড়ির মালিক তালা লাগান। দরজা খুলে দেওয়ার কথা বলায় প্রতিবেশীদের উপরও ক্ষুব্ধ হন মতিউর রহমান। আমি ভাড়া পাই, তাই না 2 মাস ধরে আমি তাইনের সাথে যোগাযোগ করতে পারি না। ভাড়া না হইলে তো ভাড়া হয়েছে 15 তারিখ দিব, আমি ভাড়া পাইতেছি না। এমনি 2টা বাড়িতে গেছে গিয়া এই ভাড়া না দিয়া। উপায় না পেয়ে 999-এ কল দিলে পরিবারটিকে উদ্ধার করে পুলিশ। এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন প্রতিবেশীরা। ভাড়া পাই ঠিক আছে, বাচ্চা কাচ্চা সহ তো রুমের ভিতরে তালা মারা ঠিক হয়েছে না, এটাতে কোনো রকমই মাইনে নেওয়া যায়। কারণ এর আগে বিশেষ করে আমাদের এলাকার ভিতরে এরকম কোনো ঘটনা ঘটছেই না। পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। আমাদের ব্যক্তিতে খুব দ্রুত গতিতে আইসা ভাড়াটিয়াকে বাসার ভিতর থেকে উদ্ধার করলাম এবং উদ্ধার করে আমরা ওনাকে বললাম যে ওনার লিখিত আবেদনের প্রেক্ষিতে আমরা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিব। সুহানুর রহমান সুহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। সাম্প্রতিক বন্যায় ফেনীর ফুলগাজী ও পরশুরামে ক্ষতিগ্রস্ত এলাকায় 4 শতাধিক মানুষকে সহায়তা দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ। দুপুরে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর নাপিতকোনা ও পরশুরামের ধনিকুণ্ডা ধোপাবীর মোড় এলাকায় বন্যার্তদের মাঝে বিজিএমইএর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ম্যাকপাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক মজুমদার আরিফুর রহমান, নেক্সাস সোয়েটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রশিদ আহমদ হোসাইনি সহ অন্যরা উপস্থিত ছিলেন। ফ্ল্যাটের কারণে কষ্ট করার পরে আমাদেরকে যে জিনিসটা দেওয়া হয়েছে বিজিএম থেকে, আমরা খুশি এই ব্যাপারে। আমরা অভাবী মানুষের দিছে দেন, আমরা খুশি। আমরা যৌথভাবে আমরা এখানে ত্রাণ সহায়তার ব্যবস্থা করি। আমরা বিজিএমই শুধু বাংলাদেশ গার্বেজ স্টেট নিয়ে এবং আমাদেরকে চিন্তা করি না, আমরা সারা বাংলাদেশের জনগণের চিন্তা করি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মানুষের ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে দেয় এক বেপরোয়া গাড়ি চালক। শনিবার রাজ্যটির সান্তা মনিকা বুলেভার্ডে এ ঘটনায় আহত হয়েছে 30 জনেরও বেশি মানুষ। লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিস জানিয়েছে, আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 7 জনের অবস্থা গুরুতর। একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বেশ কিছু গণমাধ্যম আহত ওই ব্যক্তি গাড়ির চালক বলে দাবি করছে, তবে এ বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন তারা। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনকে 22 বছর আগে লেখা ডোনাল্ড ট্রাম্পের এক চিঠি ঘিরে চলছে তোলপাড়। জন্মদিনের শুভেচ্ছা বার্তায় অশালীন ছবি জুড়ে দিয়েছিলেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালে এমন বিস্ফোরক খবর প্রচার করায় ক্ষোভে ফেটে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন পত্রিকাটি এবং সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানির মামলা করেছেন তিনি। যৌন নিপীড়নকারী হিসেবে যুক্তরাষ্ট্রে কুখ্যাত এক নাম জেফ্রি এপস্টেইন। তার সাথে ডোনাল্ড ট্রাম্পের সখ্যতার ইতিহাস বেশ পুরনো। তবে আবারও বিষয়টি আলোচনায় এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশের পর। এতে বলা হয় 2003 সালে জেফ্রির 50তম জন্মদিনে টাইপরাইটারের মাধ্যমে লেখা একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন ট্রাম্প, যেখানে শুভ জন্মদিন লিখে জেফ্রির প্রতিটি দিন আলাদা এবং রহস্যময় হোক এমন কামনা করেন তিনি। সাথে মার্কার দিয়ে আঁকা একটি নগ্ন নারীর ছবিও ছিল, নিচে ডোনাল্ড নাম লেখা স্বাক্ষর। প্রতিবেদনটি প্রকাশের পরই ক্ষোভে ফেটে পড়েন ট্রাম্প। পুরো খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। লেখার ভাষা কিংবা ছবি তার আঁকা নয় বলে দাবি করেন তিনি। হুমকি দেন প্রতিবেদনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার। একদিন যেতেই $10 বিলিয়ন মানহানি মামলা করেছেন ট্রাম্প। অভিযুক্তের তালিকায় ওয়াল স্ট্রিট জার্নালের 2 সাংবাদিক, পত্রিকাটির মালিক প্রতিষ্ঠান ডো জোন্স, নিউজ কর্প এবং মিডিয়া মুঘল রুপার্ট মারডক। নারী ও শিশু পাচার এবং যৌনকর্মে ব্যবহারের গুরুতর অভিযোগ ছিল জেফ্রির বিরুদ্ধে। বিচার কাজ চলাকালে 2019 সালে কারাগারে আত্মহত্যা করেন তিনি। ট্রাম্প শিবির নিজেই ষড়যন্ত্র তত্ত্ব ছড়ায়। 2021 সালে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স অভিযোগ করেছিলেন জেফ্রির গ্রাহকদের তালিকা গোপন করছে বাইডেন প্রশাসন। এই তালিকায় সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নাম আছে বলেও গুঞ্জন শোনা যায়। জেফ্রির মৃত্যু নিয়েও প্রশ্ন তোলে রিপাবলিকানরা। এবার সেই ষড়যন্ত্র তত্ত্বই বুমেরাং হয়ে ফিরল ট্রাম্পের দিকে। এখন অবশ্য তার শিবির বলছে গ্রাহক তালিকার মতো কোনো কিছু আসলে নেই। জেফ্রির মৃত্যুও আত্মহনন বলেই প্রচার করছে। এমন পরিস্থিতিতে জেফ্রি কেসের কয়েকটি নথি প্রকাশে নিউ ইয়র্কের আদালতে আবেদন করেছে ট্রাম্প প্রশাসন। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।